আমরা বলবো রিটসের দুটো পার্ট বানাবো। তার প্রথম পার্টটা বলছি, ঠিক আছে? ওকে, রিটস কথার মানে হলো, বাংলায় বলবো পরোয়ানা। পরোয়ানা এটাকে ইংরেজিতে আমি অন্য নামে বলতে পারি সামান্স। SUMMONS, সামান্স। ঠিক আছে, তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি রিটস, WRITS, যাকে বাংলায় আমরা বলবো পরোয়ানা, এবং ইংরেজিতে এরই একটা অন্য নাম আছে যাকে আমরা বলবো সামান্স। এই নামটা আমরা হয়তো বেশি জানি, সামান। ওকে, এখন প্রশ্ন হলো, রিটস বা সামান কে জারি করে? কে জারি করে, ঠিক আছে, অর্থাৎ কে এটাকে ইস্যু করে, ঠিক আছে। এবং দ্বিতীয় প্রশ্ন হলো কেন, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কে এটা জারি করে। না, এই সামান্স বা রিটস জারি করতে পারে আমাদের বিচারালয়, অর্থাৎ কোর্ট, ঠিক আছে। এবং কেন প্রশ্ন যদি উত্তর খুঁজি, তাহলে কারণ হলো আমাদের মৌলিক অধিকারের হনন। ছোট করে বলবো, মৌলিক অধিকার হনন। আমাদের মৌলিক অধিকার হনন হলে আমাদের কোর্ট রিটস জারি করে। তাহলে আমরা কি করছি? রিটস যা ইস্যু করছে কোর্ট, এবং রিটস জারি করার কারণ হলো মৌলিক অধিকারের হনন। তাহলে দাঁড়াচ্ছে কি, রিটস পড়তে গেলে আমাকে রাইটস পড়তে হবে। রাইটস বলতে অধিকার, কেননা আমরা পেলাম রিটস ইস্যু হওয়ার কারণ হলো রাইটস অধিকারের হনন, ঠিক আছে। হননকে ইংরেজিতে আমরা ভায়োলেশন বলবো, ভায়োলেশন, ঠিক আছে। তাহলে রিটস ইস্যু হচ্ছে রাইটস বা অধিকারের হনন বা রাইটসের ভায়োলেশন হলে, ঠিক আছে। তাহলে আমাকে রিটস পড়তে গেলে প্রথমেই জানতে হবে রাইটস কি, ঠিক আছে, অর্থাৎ অধিকার কি বা অধিকারের হনন বলতে কি বোঝায়, ঠিক আছে। প্রথমে বলে রাখি, রিটস ইস্যু হয় মৌলিক অধিকার হননের জন্য। আগেবার বললাম মৌলিক অধিকার হননের জন্য, ঠিক আছে। মৌলিক অধিকার, তাহলে আমরা একটু অধিকার সম্পর্কে জানবো, ঠিক আছে। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো আপাতত রাইটস বা অধিকার, ঠিক আছে। রাইটসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটাকে তো আমরা বললাম মৌলিক অধিকার, আমি শুধু মৌলিক লিখছি। আর একদিকে বলবো আইনি অধিকার, ঠিক আছে। ইংরেজিতে মৌলিক অধিকারকে আমরা বলি ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। আর আইনি অধিকারকে ইংরেজিতে বলা হয় লিগ্যাল রাইটস, LEGAL, ঠিক আছে। তাহলে অধিকার আমরা ক ধরনের পাবো? দু ধরনের। একটা হলো মৌলিক অধিকার, যেটাকে বলি ফান্ডামেন্টাল রাইট, আর একটা হলো আইনি বা লিগ্যাল রাইটস, ঠিক আছে। তাহলে রাইটস দু প্রকার, ফান্ডামেন্টাল রাইটস আর লিগ্যাল রাইটস আমরা পেলাম। যদি ফান্ডামেন্টাল রাইটসের যদি
ভায়োলেশন হয়, অর্থাৎ যদি হনন হয়, তাহলে কিন্তু রিটস ইস্যু করা হয় এবং জারিটা কে করে? জারি করে আমাদের কোর্ট। ঠিক আছে, এখন প্রশ্ন হলো কোনগুলো আমাদের মৌলিক অধিকার এবং কোনগুলো আমাদের লিগ্যাল রাইটস বা আইনি অধিকার। ঠিক আছে, তাহলে একটু ভিতরে যাই। তাহলে আমি ছোট করে লিখছি ফান্ডামেন্টাল রাইটস, FR, আর এদিকে লিখছি লিগ্যাল রাইটস, LR। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস কি না আমরা জানি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে 6টা। ঠিক আছে, একটা সময় কি ছিল না 7টা ছিল। ঠিক আছে, সেখান থেকে একটা বাদ চলে গেছে, তারপর সংখ্যাটা হয়েছে 6। তো প্রশ্ন হচ্ছে কোনটা বাদ গেছে না, এটা আমরা জানি যে সাল 1978-এ 1978-এ আমাদের 44তম সংবিধান সংশোধন হয়, 44th অ্যামেন্ডমেন্ট, আমি সংক্ষেপে AMND লিখছি। ঠিক আছে, বা সংশোধন হয়, অ্যামেন্ডমেন্ট কথার অর্থ হলো সংশোধন। 44তম যখন সংবিধান সংশোধন হয় তখন আমাদের মৌলিক অধিকার থেকে, ফান্ডামেন্টাল রাইটস থেকে একটা অধিকারকে বাদ দেওয়া হয়। কোন অধিকারকে বাদ দেওয়া হয় আমরা সবাই জানি, সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, অর্থাৎ সম্পত্তির অধিকার, প্রপার্টি, যাকে আমরা বলবো সম্পত্তির অধিকার। ঠিক আছে, তাহলে ওই যে একটা বাদ গেল অর্থাৎ রাইট টু প্রপার্টি, এটা কি হয়ে গেল না এই রাইট টু প্রপার্টি এটা হয়ে গেল আমাদের লিগ্যাল রাইটস। ঠিক আছে, এছাড়াও আছে, আবার আছে রাইট টু ভোট, রাইট টু ভোট, আমাদের 18 বছর হলেই সবাই ভোট দিতে পারে, প্রাপ্তবয়স্ক হলেই। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল রাইটস আমাদের 6টা আছে, যেমন ইকুয়ালিটি, লিবার্টি, এসব 6টা আছে। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল রাইটস আর লিগ্যাল রাইটসের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে এই যে ফান্ডামেন্টাল রাইটসটা আমাদেরকে দিচ্ছে আমাদের কনস্টিটিউশন। ঠিক আছে, আর লিগ্যাল রাইটস আমাদেরকে কে দিচ্ছে না, লিগ্যাল রাইটস আমাদেরকে দিচ্ছে আমাদের পার্লিয়ামেন্ট। ঠিক আছে, এবং কিভাবে দেয় লিগ্যাল রাইটসটা না, লিগ্যাল রাইটসটা দেওয়া হয় পার্লিয়ামেন্ট লিগ্যাল রাইটস দেয় কিছু লয়ের মাধ্যমে, কিছু আইনের মাধ্যমে। এখন পার্লিয়ামেন্ট যদি ওই লটাকে চেঞ্জ করে, যদি লটা যদি চেঞ্জ করে CHANGE, তাহলে কি হবে না ওই যে লিগ্যাল রাইটস, সেই লিগ্যাল রাইটসটারও কিন্তু চেঞ্জ হতে পারে। অর্থাৎ আমাদের লিগ্যাল রাইটসটা ডিপেন্ড করছে বা নির্ভর করছে পুরোপুরি পার্লামেন্টের উপরে। পার্লামেন্ট লটাকে চেঞ্জ করলে আমাদের লিগ্যাল রাইটসেরও পরিবর্তন হতে পারে। কিন্তু ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে দিচ্ছে আমাদের কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু চেঞ্জ হতে পারে না, ফান্ডামেন্টাল রাইটসকে চেঞ্জ করা যায় না। ঠিক আছে, এবং চেঞ্জ করতে গেলে সে খুব জটিল প্রসেস। ঠিক আছে, মনে রাখবি ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে দেয় আমাদের কনস্টিটিউশন, কিন্তু লিগ্যাল রাইটস আমাদেরকে দেয় আমাদের পার্লিয়ামেন্ট। ঠিক আছে, কিসের মাধ্যমে দেয়? কিছু লয়ের মাধ্যমে। এখন সেই লকে যদি চেঞ্জ করা হয় তাহলে লিগ্যাল রাইটসেরও কিন্তু পরিবর্তন হতে পারে। কিন্তু কনস্টিটিউশন যে ফান্ডামেন্টাল রাইটস 6টা আমাদেরকে দিয়েছে তা কিন্তু পার্লামেন্ট লয়ের মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারে না। ঠিক আছে, অর্থাৎ এবং এই ফান্ডামেন্টাল রাইটস যদি কোনোভাবে হনন হয়, অর্থাৎ যাকে আমরা বলেছি ভায়োলেশন, ঠিক আছে, হতে পারে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হলো, যদি ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয় তখন কি হবে? কারণ কনস্টিটিউশন যারা লিখেছেন তারা তখন তো জীবিত নেই, এখন তো আইনের রক্ষক হচ্ছে আইন তৈরির ক্ষমতা আছে পার্লামেন্টের হাতে। এই কারণেই সংবিধান আমাদেরকে আমাদের ফান্ডামেন্টাল রাইটস যাতে ভায়োলেট না হয়, যাতে হনন হয়, তার দায়িত্বটা দিয়েছে আমাদের কোর্টকে। ঠিক আছে, কাকে দিয়েছে? আমাদের কোর্টকে, COURT, আমাদের কোর্টকে দিয়েছে। ঠিক আছে, কোর্ট কী করতে পারে না, কোর্ট ওই রিটস ইস্যু করবে। ঠিক আছে, রিটসগুলো ইস্যু করে, ঠিক আছে, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেই ফান্ডামেন্টাল রাইটসকে সেভ করার চেষ্টা করবে,
বা রক্ষা করবে, চেষ্টা বলবো না, রক্ষা করবে, ঠিক আছে। তাহলে রিটস কেন ইস্যু করা হচ্ছে? না যখন আমাদের রাইটসের ভায়োলেশন হচ্ছে। কোন রাইটস? না ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি এবার দেখে নিই হালকা করে, ঠিক আছে। আমরা ডিফারেন্স পড়ছি ফান্ডামেন্টাল রাইটস আর লিগ্যাল রাইটস, মানে মৌলিক অধিকার আর আইনি অধিকার। আমরা জানি আমাদের ফান্ডামেন্টাল রাইটস 6টা আছে, এক সময় 7টা ছিল, একটা বাদ চলে গেছে। কোনটা বাদ গেছে? না 1978-এ 44তম সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা বাদ দিয়েছি আমাদের রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকারকে। তাহলে যদি সম্পত্তির অধিকার এখন মৌলিক অধিকার না হয় বা ফান্ডামেন্টাল রাইটস না হয়, তাহলে এখন বর্তমানে এটা কী বটে? না এটা হচ্ছে একটা লিগ্যাল রাইটস বা আইনি অধিকার, ঠিক আছে। আরও আছে রাইট টু ভোট অর্থাৎ ভোটাধিকার। আমরা জানি আমাদের দেশে 18 বছরে হলেই ভোট দিতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে দিচ্ছে কী কী আছে? না ইকুয়ালিটি, লিবার্টি। ফান্ডামেন্টাল রাইটস আমাদের দিচ্ছে কনস্টিটিউশন, কিন্তু লিগ্যাল রাইটস দিচ্ছে আমাদেরকে পার্লামেন্ট। পার্লামেন্ট কীভাবে লিগ্যাল রাইটস দিচ্ছে? কিছু লয়ের মাধ্যমে। এখন পার্লামেন্ট যদি লটাকে যদি চেঞ্জ করে তাহলে কি হবে? না আমাদের যে লিগ্যাল রাইটস আছে তারও কিন্তু চেঞ্জ হতে পারে। কিন্তু যেহেতু আমাদের কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস দিচ্ছে, তাই এটাকে কিন্তু সহজে চেঞ্জ করা যায় না, ঠিক আছে। তাহলে পার্লামেন্ট লয়ের মাধ্যমে, ঠিক আছে, লিগ্যাল রাইটস দেয় এবং এটাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে। কিন্তু 6টা ফান্ডামেন্টাল রাইটসকে চেঞ্জ করতে পারে না। তবে এই ফান্ডামেন্টাল রাইটস যেহেতু কনস্টিটিউশন নির্মাতারা বা তৈরি যারা করেছেন তারা তখন জীবিত নেই, এখন পার্লামেন্টের সাথে আইন তৈরির ক্ষমতা। তাই যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তাহলে আমরা কী করব? না কনস্টিটিউশন তারও বিধি করে দিয়েছে, ঠিক আছে। কী উপায় বের করেছে? না তারা বলেছে যে ফান্ডামেন্টাল রাইটসের যদি ভায়োলেশন হয় তাহলে আমরা ছুটে যাব কোর্টের কাছে, ঠিক আছে। আমরা ছুটে যাব কোর্টের কাছে, ছুটে যাব কোর্ট, ঠিক আছে। এবং এই কোর্ট রিটস ইস্যু করবে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটাকে বাঁচানোর জন্যে, ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হলে জারি হয় রিটস, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে রিটস যে ইস্যু করা, রিটস ইস্যু হচ্ছে, তো প্রশ্ন হলো কে রিটস ইস্যু করে? অর্থাৎ আমরা পেলাম কোর্ট ইস্যু করে, ঠিক আছে, COURT, কোর্ট। কিন্তু কোন কোর্ট? এখানে কোর্ট বলতে দুটো কোর্ট, এক হচ্ছে সুপ্রিম কোর্ট আর দ্বিতীয়ত হলো হাইকোর্ট। এবং এর জন্য কিন্তু নির্দিষ্ট ধারা দেওয়া আছে। সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, তার জন্য বলা হয়েছে আর্টিকেল 32-এ। আবার হাইকোর্ট রিট জারি করতে পারে, এটা বলা হয়েছে আর্টিকেল 226-এ, ঠিক আছে। তাহলে রিটস ইস্যু কে করে? না ইস্যু করে কোর্ট, ঠিক আছে। কোন দুটো কোর্ট? না সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। সুপ্রিম কোর্ট করে আর্টিকেল 32-এর মাধ্যমে আর হাইকোর্ট করে আর্টিকেল 226-এর মাধ্যমে। কিন্তু এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এদের মধ্যে রিটস ইস্যুর ক্ষেত্রে যদি পাওয়ারফুল বলা হয়, পাওয়ারফুল, তাহলে সেটা কিন্তু আমি কাকে বলবো? আমি বলবো হাইকোর্টকে। হাইকোর্ট হচ্ছে কিন্তু বেশি পাওয়ারফুল রিটস ইস্যু করার ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পাওয়ারফুল, কিন্তু রিটস ইস্যু করার ক্ষেত্রে পাওয়ারফুল হলো হাইকোর্ট। কেন? না রিটস ইস্যু হয় ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হলে, ঠিক তো। এখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুজনেই ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হলে রিটস ইস্যু করে, ঠিক আছে। কিন্তু হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের সাথে সাথে, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের সাথে সাথে, ঠিক আছে, আমাদের যে আদার লিগ্যাল রাইটস রয়েছে তাদের যদি ভায়োলেশন হয়, ঠিক আছে, আদার লিগ্যাল রাইটসের যদি ভায়োলেশন হয় তাহলেও কিন্তু হাইকোর্ট রিটস ইস্যু করতে পারে, ঠিক আছে।
এই জন্যে পাওয়ারফুল বলা হয় হাইকোর্টকে। ঠিক আছে, হ্যালো, তাহলে আমরা একবার দেখে নেবো, তারপর একবার শেষ করবো। তাহলে হ্যালো, রিটস ইস্যু হ্যালো, কে করতে পারে না, রিটস ইস্যু করতে পারে আমাদের কোর্ট। ওই সেদিন করলাম যে, ঠিক আছে, কোন কোর্ট পারে না, দুটো করলাম না কোর্ট, সেদিন। সুপ্রিম কোর্ট আর ও, হাইকোর্ট। ঠিক আছে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট পারে আর্টিকেল 32-এর মাধ্যমে এবং হাইকোর্ট পারে আর্টিকেল 226-এর লাস্টের মাধ্যমে। নাম্বারটা কত? ঠিক আছে, ঠিক আছে। তবে রিটস ইস্যুর ক্ষেত্রে পাওয়ারফুল কে না, পাওয়ারফুল হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে, কেন না, রিটস ইস্যু করার যে কারণ, সেই কারণটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন। ঠিক আছে, মনে রাখবি, সুপ্রিম কোর্ট হাইকোর্ট দুজনেই ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের জন্য রিটস জারি করে, কিন্তু হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন ছাড়া আদার লিগ্যাল রাইটসের যদি ভায়োলেশন হয় সেক্ষেত্রেও রিট ইস্যু করতে পারে বা জারি করতে পারে। তাই রিটস ইস্যুর ক্ষেত্রে পাওয়ারফুল হলো হাইকোর্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে আদার কোর্টস রয়েছে, অন্য যেসব কোর্ট রয়েছে, আদার কোর্টস, অন্য যে কোর্টগুলো রয়েছে আদার কোর্টস, তারা কি রিটস ইস্যু করতে পারে? তারা কি রিটস ইস্যু করতে পারে? আমাদের যে আদার্স কোর্ট রয়েছে তারা কি রিটস ইস্যু করতে পারে? আমরা দেখলাম দুটো কোর্ট পারে, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। ঠিক আছে, তো এর উত্তরে কি বলবো না, উত্তরে বলবো অবশ্যই আদার কোর্টস আমাদের দেশে যেগুলো রয়েছে তারাও কিন্তু রিটস ইস্যু করতে পারে। ঠিক আছে, কখন পারে না, যখন আমাদের পার্লিয়ামেন্ট অনুমোদন দেয়। ঠিক আছে, পার্লিয়ামেন্ট অ্যাপ্রুভেল দিবে, ROVAL, এবং এটা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে আর্টিকেল 32-এ, যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট রিটস ইস্যু করতে পারে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের জন্য। সেখানে বলা হয়েছে আদার কোর্টসও কিন্তু রিটস ইস্যু করতে পারে যদি আমাদের পার্লামেন্ট অ্যাপ্রুভেল দেয়, এবং এটা বলা হয়েছে আর্টিকেল 32-এ। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে সুপ্রিম কোর্টও পারে, হাইকোর্টও পারে, এবারে আর্টিকেল 32-এ পারে, আর্টিকেল 226-এ। পাওয়ারফুল হলো হাইকোর্ট, কেননা ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের সঙ্গে সঙ্গে আদার লিগ্যাল রাইটস ভায়োলেশনেরও জন্যে রিটস ইস্যু করতে পারে। ঠিক আছে, এবারে প্রশ্ন ছিল যে আদার কোর্টস পারে কি না। আদার কোর্টস তারাও কিন্তু রিটস ইস্যু করতে পারে। কখন পারে না, যখন আমাদের পার্লিয়ামেন্ট অ্যাপ্রুভেল দেয়। ঠিক আছে, অ্যাপ্রুভেল দেয়। ঠিক আছে, এবং এটাও বলা হয়েছে আর্টিকেল 32-এ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে রিটস জারি করার কারণ হলো রাইটসের ভায়োলেশন, এবং কারা কারা জারি করে তাও দেখলাম। শেষ অংশে চলে এসেছি আমরা। এখন আমরা জানবো যে রিটস কত প্রকারের আছে, বা সামান্স বা পরোয়ানা কত প্রকারের হতে পারে। ঠিক আছে, তো এটা 5 ধরনের হতে পারে। কি কি 5 না, প্রথমটাকে বলা হয় হ্যাবিয়াস কর্পাস। ঠিক আছে, সেকেন্ড হলো মান্দামাস। ঠিক আছে, থার্ড হলো প্রোহিবিশন। TION। ফোর্থ হলো সার্টিওরারি।
certiorari. The last one is warranto. warranto. তাহলে একবার দেখে নি 1 2 3 4 5 রিডস কত প্রকারের হতে পারে না হতে পারে এটা 5 প্রকারের ঠিক আছে এবার দেখুন রিডস বা সামান এটা হতে পারে 5 প্রকারের প্রথম হলো হেভিয়াস কর্পাস ঠিক আছে পরেরটা হলো মান্দামাস MUS পরেরটা হলো প্রোহিবিশন পরে হলো সার্টিওরারি আর লাস্ট হলো কোয়ারেন্টো ঠিক আছে 1 2 3 4 5 হেভিয়াস কর্পাস মান্দামাস প্রোহিবিশন সার্টিওরারি কোয়ারেন্টো এই 5 প্রকারের রিডস আছে ওকে